নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। অনুব্রত মণ্ডল, এই নামটা শুনলেই প্রথম মাথায় আসে সেই পুরনো ডায়লগটা। কোনটা বলুন তো? না, কোনো থ্রেটের কথা বলছি না। এত নিচু হওয়ারও দরকার নেই, এত উঁচু হওয়ারও দরকার নেই। মনে আছে তো ডায়লগটার কথা? সেই ছাগলে মুড়ি খাওয়া থেকে শুরু করে ঝড়ে ভেঙে যাওয়ার গল্পটা। এটা একটা অনুব্রতর রূপ। আর একটা রূপও আমাদের মনে পড়ে। অনুব্রত মণ্ডল মানে আমাদের মনে পড়ে পুলিশকে দেখলে বোমা মারার কথা। না, এখন তিনি বলেননি, অনেক দিন আগে। এগুলো সব এখন অতীত। অনুব্রত মণ্ডল পুরোটাই এখন একজন বীর। কেন আমি এ কথা বলছি? কারণ অনুব্রত মণ্ডল তিনি সদ্য জামিন পেয়েছেন তিহার জেল থেকে। 2 বছর পর তিনি ফিরেছেন বীরভূমের মাটিতে। আপনারা জানেনই না যে বীরভূমে আজকে অকাল হোলির উৎসব। বীরভূমে আজকে অকাল বোধন বলতে পারেন। ঢাক ঢোল নকুলদানা মিষ্টি কি নেই। এই সব কিছুর মধ্যে আপনারা হয়তো খেয়ালই করেননি যে 1 মাস 20 দিন হয়ে গেছে কাছাকাছি যে আরজি করের ঘটনাই বাংলায় চলেছে। এবং তারপর আমরা দেখেছি এক এক করে টলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে বা পেশার সঙ্গে মানুষরা তারা বারবার করে বলছেন যে বাংলায় যে থ্রেট কালচার চলে আসছে সেই থ্রেট কালচারটা এবার বন্ধ হওয়া উচিত। কিন্তু আপনারা ভালো করে মনে করুন, বাংলায় এই থ্রেট কালচার যার সঙ্গে সবচেয়ে ভালো যায় তিনি আর কেউ নন, অনুব্রত মণ্ডল, যিনি পুলিশকেও মানেন না, যিনি প্রশাসনকে মানেন না, দলের কাউকে মানেন না। তিনি একাই সেখানকার শেষ কথা, যার কথা ছাড়া নাকি বাঘে গরুতে এক ঘাটে জলও খায় না, পাতা নড়ে না, গাছে পাখি বসে না, সেই অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরেছেন। দুটো প্রশ্ন এখন আমাদের মাথায় আসছে। এক, অনুব্রত মণ্ডল কি তিনি আগের মতোই থাকবেন? 2, আরজিকর আবহের পর অনুব্রত মণ্ডলকে কি তৃণমূল কংগ্রেস আগের মতো হয়ে যাওয়ার কি সুযোগ দেবে, বা তাকে কি সেটা বহন করার সুযোগ দেবে? আমরা জানি না। সেই কারণে আজকে অনুষ্ঠানটা আমরা করতে বাধ্য হচ্ছি। কিন্তু আজকে প্রথম দিনে অনুব্রত মণ্ডলকে যেন অনেকটা ভাঙাচোরা অবস্থায় আমরা দেখতে পারলাম। যে অনুব্রত মণ্ডল সাধারণত হুমকি দিতে দেখা যায়, সেই অনুব্রত মণ্ডলের চোখে জল ভাবাই যায় না। আমরা চলুন আপনাদেরকে প্রথমে একটা ছবি দেখাই যে অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর আজকে বীরভূমের ছবিটা কেমন ছিল। নিচুপট্টি এলাকায় কার্যত উৎসবের আমেজ। এই যে দেখুন অনুব্রতর কার্যালয়, যেখানে হাজার হাজার মানুষের সমাগম। হাত নেড়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। চোখে জল অনুব্রতর, চোখে জল মুছছেন। তার মেয়ে কিছু একটা বলেছে, তারপর চোখে জল আসে অনুব্রতর। অনুব্রত অনুগামীদের উচ্ছ্বাসের ছবি দেখছেন, আর একই সঙ্গে নকুল দানা বিলিও দেখছেন। তবে আমার অন্তত আজকে চরম চরম ঢাকবাজার আওয়াজটা কানে আসেনি। তবে অনেকের যারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন সময় সাক্ষ্য দিয়েছেন, মামলা করেছেন, তাদের পিঠ আজকে সুরসুর করছে কিনা আমি জানি না। আমি আজকের আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমি পরিচয় করিয়ে দেব। কিন্তু তার আগে অনুব্রত মণ্ডলের এই যে কামব্যাক, এই কামব্যাকে অনেকগুলো প্রশ্ন মনে আসছে। আর সেটা নিয়েই চলুন আমরা আগে একটা প্রতিবেদনে নজর রাখি যে এই থ্রেট কালচার কি বীরভূমে আবার ফিরে আসছে। দেখুন, ভালো উৎসব, কেন্দ্র বাহিনী থাকবে, 200 ব্যাটালিয়ন থাকবে, কি অসুবিধা? 11তে কি হয়েছিল? মার্ডার হয়েছিল, 16তে মার্ডার হয়েছিল, 14তে মার্ডার হয়েছিল, 19-এ মার্ডার হয়েছিল, এবারেও কি নাম ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকান আছে সংবিধা, ও বিজেপি করে অ্যারেস্ট করে গাঁজা কেসে আইসিপি ধরো তো, বর্ধমানে এসপিকে ধরো, কন্ট্রোল করতে পারবি? বলুন না, কন্ট্রোল করতে পারলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। কে আছে রে পারবি কন্ট্রোল করতে? না ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন,
ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি। ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কারণ এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাব্দুল জানি না, কে সিপিএম এর বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নেয় তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। বল, কিছু বলবি? এটাই অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ। এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে, তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য সে বাঘ। গরু পাচার মামলায় প্রায় 1.5 বছর তিহারবাসের পর জামিনে ছাড়া পেয়ে বীরভূমে পা দিতেই উৎসবের আমেজ। অনুব্রত অনুগামীদের ভিড়ে নিচুপট্টির বাড়িতে যেন উৎসবের মেজাজ। 2 বছর জেলে কাটানোর পরও অনুগামীদের এই উল্লাস দেখে অনুব্রতরও চোখে জল। কারো হাতে মালা, কারো হাতে ফুলের তোড়া। ভিড় ঠেলে পৌঁছতে না পারায় কেউ দূর থেকেই ছুঁড়ে দিচ্ছেন ফুলের পাপড়ি, যেন কোনো যুদ্ধ জয় করে ফেরা যোদ্ধাকে রাজকীয় সম্বর্ধনা। কিন্তু যাকে কেন্দ্র করে এই উল্লাস, তিনি আসলে বাংলায় থ্রেড কালচারের অন্যতম মুখ। গ্রেপ্তারের আগে দাপট এতটাই ছিল, বিরোধী তো দূর, মানতেন না পুলিশ প্রশাসনকেও, ধমকে দিতেন যখন তখন। এমনকি ভোটের সময়ও নির্বাচন কমিশনের নজরবন্দি থাকাকালীনও হাওয়া হয়ে যেতেন লোকচক্ষুর আড়ালেই। কিন্তু এবার কি হবে? আগের মতোই থ্রেড কালচারেই থাকবেন অনুব্রত? তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে, কিন্তু আর চড়াম চড়াম ঢাক বাজবে না। ঢাক বাজবে, সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক, শুধু সময়ের অপেক্ষা। এটা ঠিক যে পুজোর মুখে হলেও এদিন বীরভূমের নিচুপট্টিতে চড়াম চড়াম ঢাক বাজেনি। তবে নকুলদানা বিলোলেন অনুব্রত অনুগামীরা, আবার বললেন খেলা হবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের সাফ কথা, চুরির দায়ে জেল খাটা নেতাকে নিয়ে মিলন উৎসব হবে, তবে অনুব্রতকে পাকাপাকি জেলে যেতে হবে। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায়ে জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে। তো সাধারণ যারা বা সৎ নেতারা, তারা তাদের কাছে গুরুত্ব নেয়। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষে, আমাদের বিচার ব্যবস্থা একটু। অনুব্রত এমন একজন নেতা যিনি 2 বছর জেল খাটার পরও দলের জেলা সভাপতি পদেই বহাল। ফলে অনুব্রতর কামব্যাকে বীরভূমে নয়া সমীকরণের কোনো সম্ভাবনা নেই। তবে অনুব্রত ফিরতেই দূরত্ব বাড়ল 2 নেতার সঙ্গে। অনেকেই কেষ্টর ঘরে ঢুকতে পারলেও প্রবেশের অনুমতি পেলেন না রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরী। দেখুন, সেটা বলতে পারবো না, সেটা অনেক উঁচু ব্যাপার। কে কোথায় ঢুকতে পেয়েছে বা ঢুকতে পায়নি, বা তাদেরকে মানবিমান আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা সাধারণ মানুষ সবাই চাই অনুব্রত মণ্ডল এসছে, আমরা অত্যন্ত খুশি, আমরা সবাই একবার তার সঙ্গে দেখা করতে চাই। গত 2 বছর যে অনুব্রতকে ঘিরে থাকতো কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা, ঘিরে থাকতো ইডি সিবিআই আধিকারিকরা, আজ তারই নিরাপত্তায় রাজ্য পুলিশের কনস্টেবল। অনুব্রত কি আর আগের মতোই আছে? উত্তর মিলবে সময়ে। তবে এখন অনুব্রতর চোখে জল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসি। আমার সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। কৌশিক বাবু স্বাগত। রয়েছেন শতরূপা, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত। পার্থ প্রতিম বিশ্বাস, অধ্যাপক, সিপিআইএম নেতা, আপনাকে স্বাগত। রয়েছেন প্রসূন আচার্য, বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, প্রসূন বাবুকে স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ ব্যক্তি, যার এমনি পরিচয় তো মানবাধিকার কর্মী, তিনি মানুষের রাইটস নিয়ে কাজ করেন, অধিকার নিয়ে কাজ করেন, কিন্তু তার আরেকটি পরিচয় রয়েছে আজকের এই অনুষ্ঠানে নিয়ে আসার। একটু আগে আপনাদের এই অনুব্রত থ্রেড কালচারের উদাহরণ দেখা দিকে এই প্রতিবেদনের শুরুতেই যে দ্বিতীয় ভিডিওটি দেখিয়েছি, যে অনুব্রত বলছেন যে সঙ্গীতা নামের ওখানে একটি মেয়ে আছে না, যার শাড়ির দোকান আছে, ওকে গাঁজা কেসে ফাঁসিয়ে দে। সেই মেয়েটি, সেই সঙ্গীতা চক্রবর্তী, তার অভিযোগ
যে একটা সময় এই সঙ্গীতা দেবীকেই তার উপর রোষ এতটাই যায় যে তাকে মেরে হাত পা ভেঙে তাকে মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছিল, অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেই সঙ্গীতা চক্রবর্তী, যার অভিযোগ অনুব্রত মণ্ডলের দিকে, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন। আমি আজকের অনুষ্ঠান সেজন্য সঙ্গীতা দেবীকে দিয়ে শুরু করতে চাইব না। সঙ্গীতা দেবীর সঙ্গে যেহেতু বাইরে থেকে রয়েছেন, আমাদের সঙ্গে লিঙ্ক ডিসকানেক্ট হয়ে গেছে। আমি সঙ্গীতা দেবীকে আবারও লিঙ্কটা যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি একটু কৌশিকবাবুর কাছে আসতে চাই। কৌশিকবাবু, আমি ভাবছিলাম যে অনুব্রত মণ্ডল, এটা ঠিক, আমি মেনে নিচ্ছি যে একজন নেতা ইডি সিবিআইয়ের মামলা থেকে বেরিয়ে এসে তিনি যখন বাড়িতে ফিরছেন তাতে উৎসব থাকা খুব স্বাভাবিক। কারণ আপনাদের অভিযোগটা খুব পরিষ্কার যে ইডি সিবিআইয়ের মামলা একটা মিথ্যে মামলা, সাজানো মামলা, এই মামলায় আজ হোক কাল হোক বেরিয়ে আসবেনি। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। আপনাদের অনেক নেতাই তো ইডি সিবিআইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন, কই তাদের বেলায় তো এত আপনাদের রাগ ঢাক, নকুলদানা বিলোনো, আবির কেনা এসব দেখিনি। অনুব্রত মণ্ডলেই আপনারা এত ঝাঁপিয়ে পড়ে একেবারে বীরের সম্মান দিয়ে তাকে ফেরানোর এত উৎসাহ কেন? দেখুন, প্রথমেই বলি যে আমরা জানি যে আজকে কয়েকটি টিভি চ্যানেলে এবং কয়েকজন সঞ্চালকের খুবই শোকের দিন, সেটা আমরা বুঝি, তাদের দুঃখ যন্ত্রণাটা আমরা বুঝি। একটা কথা শুধু বলুন, জাস্ট একটা কথা, এই যে অনুব্রত মণ্ডল বেলটা পেলেন, সেই বেলে আদালতের যে রায়, সেই রায়ে কি লেখা রয়েছে? সেই রায় লেখা রয়েছে যে দেয়ার ইজ নট ইভেন অ্যান আয়োটা অফ এভিডেন্স যে ওনার অ্যাকাউন্টে গরু পাচারের কোনো টাকা ঢুকেছে, উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তার কোনো প্রমাণ দিতে পারেনি ইনভেস্টিগেটিং এজেন্সিস। আজকে আপনারা বলুন, আমরা ধিক্কার জানাই তাদেরকে যারা গত 2 বছর ধরে সিপিএম, বিজেপি এবং কয়েকজন সঞ্চালক এবং কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক কয়েকটা টিভি চ্যানেলে বসে মিডিয়া ট্রায়াল করে গেছে। ভারতবর্ষ কি মিডিয়া ট্রায়ালে চলবে না আইনের শাসনে চলবে? বলতে দিন, আজকে আপনি বলবেন, আজকে আমাদের বলতে হবে, আজকে আমাদের বলতে হবে। আপনি বলবেন, আমি কথা দিচ্ছি আপনি বলবেন। আমি একই সঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই যে অনুব্রত মণ্ডলের এমন কি সুপার পাওয়ার যে তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেলেন? আমি বলছি গরু বেচেনি, গরু পাচার করেনি, বালি পাচার করেননি, সেইটা আপনি কোন জাদুতে হয়ে গেলেন? বিচার করব, সেইটা আপনি আমি এখানে বসে বিচার করব? আজকে তাদের সেফ লজ্জা না, তাদের ক্ষমা চাওয়া উচিত যে আজকে কোর্ট বলতে বাধ্য হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোর্ট কিন্তু না ভুল হচ্ছে কৌশিকবাবু ভুল হচ্ছে। বলুন আপনি, কোর্ট আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে কোর্ট ওনাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। কিন্তু কোর্ট বেলের এতে কাগজে কি লিখেছে আপনি বলে দিন একটু দয়া করে। আমি কৌশিকবাবু আপনাকে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কৌশিকবাবু, আমি আপনাকে বলছি, আমি বলছি অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে টাকা, অনুব্রত মণ্ডলের কোটি কোটি, এক মিনিট, অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট, অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিল কিভাবে হলো? বাংলার মানুষকে এইটুকু জবাব দেবেন না? আপনি তো সঞ্চালক, আমি বলছি এইটুকু জবাব দেবেন না? আরে কোর্ট কি বলেছে সেটা বলুন, কোর্ট কি বলেছে সঞ্চালক হিসেবে সেটা বলুন। কেন উনি ছাড়া পেলেন? আপনি বলতে চাইছেন কোর্ট বলেছে উনি বেকসুর খালাস? আপনি তো সঞ্চালনা করছেন, চ্যালেঞ্জ করে বলছি। ভাষা সমস্যার জামিন পেয়েছেন বলুন, উনি ভাষা সমস্যায় জামিন পেয়েছেন, উনি ভাষা সমস্যায় জামিন পেয়েছেন। তবে আপনার কথা ঠিক, বিজেপি আপনার একটি বক্তব্য ঠিক, লোক বলবে, আপনার একটি বক্তব্য ঠিক, জনগণের কিচ্ছু যায় আসে না, এবং তার জন্যই আজকে ওখানে উৎসবটা হচ্ছে। বেশ, আমি শতরূপা দেবীর কাছে আসতে চাই। শতরূপা দেবী, আমি জানি না যে একমাত্র অনুব্রত মণ্ডল, যত লোক বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের কারোর ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে সাসপেনশন হয়েছে, কিছু না কিছু পদক্ষেপ হয়েছে, একমাত্র এক্সেপ্ট অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি করে রেখে দেওয়া হয়েছে। আমি একটা জিনিস ভেবে বুঝতে পারছি না যে অনুব্রত মণ্ডল গরু পাচারে অভিযুক্ত নয়, আমি মেনে নিচ্ছি অনুব্রত মণ্ডল গরু পাচার টাচার কিচ্ছু করেননি, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় যে অনুব্রত মণ্ডলকে নিয়ে দলের এত উৎসাহ কেন? কেন শুধু অনুব্রত মণ্ডলই দলের এত উৎসাহ? সৈকত, আমি আজকে সারাদিন ধরে টিভি দেখছিলাম, মানে ইনফ্যাক্ট ভোরবেলা থেকে, যখন নাকি কাল রাত্রি থেকে যখন জেল থেকে বেরিয়েছে তারপরে ফিরলো, সে মানে মনে হচ্ছে একেবারে এক একটা চ্যানেল এমন দেখাচ্ছে যেন মানে নেতাজি ফেরত আসার মতন অবস্থা।
ঠিক যেরকম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যবে ফিরবে বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে হবে, অক্ষরে অক্ষরে চ্যানেলগুলো করেছে। একমাত্র আমি দেখলাম, থ্যাংক ইউ সৈকত, তোমার একটা সেন্সিবল চ্যানেল, অত্যন্ত সেন্সিবল ব্যালেন্সড একটা মানে সত্যি ঘটনা তোমরা প্রতিবেদনে তুলে ধরলে। মানুষ ভোলেনি। আজকে ডক্টর কৌশিক বিশ্বাস অনেক কিছু বললেন, আমি এক্ষুনি উনি আবার হয়তো রেগে যাবেন। পশ্চিমবঙ্গের মানুষ এটা ভোলেনি যে বীরভূম লাল মাটি সরানে বা রবীন্দ্রনাথের নামে পরিচিত বীরভূম, আজকে আমাদের পশ্চিমবঙ্গের কি দুরবস্থা যে একটা অনুব্রত মণ্ডলের মতন গরু পাচারকারী, ডাকাত, গুন্ডা, ভুলভাল বা কেস দেওয়ার অন্যায় করার লোককে নিয়ে সারা পশ্চিমবঙ্গের মিডিয়া, তৃণমূল তো নাচবেই, কেন নাচবে সেটাতে আমি আসছি, সারা পশ্চিমবঙ্গের মিডিয়া তাকে নিয়ে একেবারে হই হই করে নাচানাচি করছে। সে কখন কাঁদলো, তার 30 কিলো ওজন কমলো, তার আরো কি কি হলো, তাকে দেখে কত লোক দাঁড়িয়ে রইলো রাস্তায়। এটা কি, হোয়াট সর্ট অফ আ শো ইজ দিস? আমি এক একটা করে আসছি। ডক্টর কৌশিক বিশ্বাস অনেক কিছু বললেন। কোর্ট ইজ ভেরি ক্লিয়ার যে অ্যাকাউন্টে ট্রান্সফারের কোনো রেকর্ড নেই, থাকার কথা নয়। প্রথমত বুঝতে হবে যে দিস হি ইজ আউট অন বেল। এমন নয় যে কোর্ট থেকে একেবারে বেকসুর খালাস করে দিয়েছে, সে নাচতে নাচতে কলকাতা ফেরত এলো। এনি ডে তাকে ফেরত চলে যেতে হবে। আপাতত কোর্ট যেটা বলেছে, আপনি আঙুল তুলছেন ডক্টর বিশ্বাস, আমি ক্লিয়ার আপনাকে বলে দিচ্ছি, আপনি কোর্ট অর্ডারও পড়ে নেবেন। অ্যাকাউন্টে ট্রান্সফারের কোনো প্রুফ এখনো ইডি দিতে পারেনি, ন্যাচারালি দিতে পারবে না, অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি। মেয়ের অ্যাকাউন্টে হয়েছে, প্রপার্টি কেনা হয়েছে, ক্যাশ ট্রান্সফার হয়েছে, তো সেইগুলো ক্যাশের ইডি যখন ধরে, এটার কোনো রকম কোনো স্বস্তি নেই। ইডি যখন ধরে ফুল ফ্লেজেড হোমওয়ার্ক করে ধরে। আপাতত সে 2.5 বছর জেলে আছে। ইডি সুপ্রিম কোর্টের মায়া দেওয়া হয়েছে, বলেছে যাও পুজোর সময় ঘুরে এসো, কত তাড়াতাড়ি ফেরত থাকবে এমন কিছু আনন্দের কিছু নেই। আমি কৌশিকবাবু উত্তর নেব, তার আগে একটু প্রশ্নের উত্তরটা আমার দেওয়া হলো না, আই এম ভেরি সরি ভুলা। এই যে এই একটা লোককে নিয়ে তৃণমূল এত নাচে কেন, এইটার উত্তর অ্যাকচুয়ালি ডক্টর বিশ্বাসের দেওয়া উচিত। তাহলেও আমাদের পারসেপশনটা আমি একটু বলা আমার দরকার। যে কথায় কথায় আমরা তৃণমূলের লোকেদের কাছ থেকে শুনি জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন, ওরা নাকি করে, মানে পাকিস্তান যেরকম বলে জিরো টলারেন্স টুয়ার্ডস টেরোরিজম, একই কথা। তো হঠাৎ এর ক্ষেত্রে সে যে এত ধোয়া তুলসী পাতা, তার কারণ মুখ্যমন্ত্রীর কাছের লোক। মুখ্যমন্ত্রী আমি জানি না আজকে দেখা করেনি, কেন দেখা করেনি সেটা আই এম শিওর তুমি বাকি কথা বলবে, যে তাহলে কি ওনার মনে হচ্ছে যে এখন আর অনুব্রতর সঙ্গে অত ধরম মরম ঠিক নয়? পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে এই ডাকাত গুন্ডা দিয়ে সরকার চলবে না। শতরূপা এবং কৌশিক বাবুর আলোচনার মাঝখানে প্রথমে সঙ্গীতা দেবীকে চেয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম আমার এই অনুষ্ঠানের বেসটা যদি সঠিক হয় আমার আলোচনা করতেও সুবিধা হবে। দেখুন, অনুব্রত মণ্ডল আমাকে কখনো থ্রেট দেয়নি, ফ্র্যাঙ্কলি স্পিকিং কৌশিক বাবু, অনুব্রত মণ্ডল আমার 5 টাকাও মেরে খায়নি। অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার কোনো লেনাদেনাই নেই। তাই সন্ধ্যাবেলা বসে এখানে অনুব্রত মণ্ডলকে নিয়ে আলোচনা করা নেহাত আমার প্রফেশনাল তাগিদে। কিন্তু যিনি অনুব্রত মণ্ডলকে সামনে থেকে দেখেছেন, যিনি অনুব্রত মণ্ডল যাকে গাঁজা কেসে ফাঁসিয়ে দিতে বলেছেন, তিনি আমার সঙ্গে রয়েছেন, তিনি ভালো বলতে পারবেন অনুব্রতকে তিনি কিভাবে চেনেন। বলছি সঙ্গীতা দেবী, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি কি মানে কেন, মানে আপনি তো শাড়ির ব্যবসা করেন, হঠাৎ অনুব্রত মণ্ডল আপনাকে গাঁজা খেসে ফাঁসিয়ে দিতে চাইছিল কেন, কি কারণে? আমার লয়ের সেকেন্ড ইয়ার এক্সাম চলছে, আমি যার জন্য এখানে এসেছি। এখন কথা হচ্ছে যে একদম সত্যি কথা, যে আমাদের বীরভূমের বাঘ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের বাঘ নামে যাকে পরিচিত ছিলেন, আছেন এবং থাকবেন, তাকে ফিরাদ হাকিম বাবু যে অভিযোজন করেছেন যে বাঘ, সেই বাঘ আজ খাঁচা থেকে মুক্তি পেয়ে স্বমহিমায় ফিরেছেন বীরভূমে। কিন্তু এই বাঘের পাশে এবং সাথে যে লোকজনরা ছিলেন বা আছেন, এরা বিগত 2 বছরে দাপটের সাথে যে রাজনীতিটা করেছেন বা করে চলেছেন, সেটা কিন্তু আমি অস্বীকার করতে পারি না। এই বীরভূমের বাঘ অনুব্রত বাবু
সিংহাসন ফাঁকা থাকার পরেও তারা চালিয়ে যেতে পেরেছেন। তার কারণ পশ্চিমবঙ্গের সিংহের গর্জন, একমাত্র সিংহী আমাদের দিদি। আর এই দিদি আর বাঘ, ভাল্লুক, জন্তু, জানোয়ার প্রচুর পুষে রেখেছে। সেই পোষার মধ্যে বাঘের যে জন্তু সুলভ আচরণ, সেই আচরণের শিকার হয়েছে এই সঙ্গীত চক্রবর্তী, যে একমাত্র অনুব্রত মণ্ডলে NGNREGS এর ফান্ড চুরি করে তুলে নিচ্ছিল বলে কমপ্লেন করার জন্য যাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল, যার হাতে পায়ে 17টা প্লেট লাগিয়ে দিয়েছে এই অনুব্রত আমি মণ্ডল। সঙ্গীতা দেবী আপনাকে একটু থামাচ্ছি, বাধ্য হচ্ছি, আপনার অডিওটা প্রপারলি এখানে পৌঁছচ্ছে না, ইকো হচ্ছে। আমি পিসিআর কে বলবো দ্রুত এটা শর্ট আউট করে আলোচনায় ফিরবো। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, সঙ্গীতা দেবীকে যে হুমকির ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা আমার কাছে রয়েছে, আমি একটু দেখাই। এটা এমন নয় যে শুধু এনকেটিভি বাংলার কাছে, এটা সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল ভিডিও, এবং এটা ডক্টর নয়। আমি একটু দেখাবো ছবিটা। মেয়েটা কি নাম? ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকান আছে, সম্বিতা। ও বিজেপি করে অ্যারেস্ট করে গাঁজা কেস আছে। আইসিপি ধরো তো, বর্ধমানে স্কুলে ধরো, কন্ট্রোল করতে পারবি? বলুন বলুন না, কন্ট্রোল করতে পারলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। বলে কে আছে রে? পারবি অ্যারেস্ট কন্ট্রোল করতে? না, ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। ওই মেয়েটার কি যেন নাম, সঙ্গীতা চক্রবর্তী, ওকে গাঁজা খেসে ফাঁসিয়ে দে। সঙ্গীতা দেবী গাঁজা খেসে ফেসেছিলেন? খুব ভাগ্য বসে বসে পার্টি বসে আদেশ দিচ্ছিলেন প্রশাসনকে, কারণ প্রশাসনের করতেন অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে গিয়ে। অ্যাকচুয়ালি বীরভূম প্রশাসন অনুব্রত মণ্ডলের পার্টি, তাই পার্টি অফিসে আদেশ করছিলেন। সেই সময় এই অডিও ভিডিও সমস্ত ভাইরাল হয়ে যায়, যার জন্য জাতীয় মানবাধিকার কমিশন থেকে আমি নিরাপত্তা পাই, আদেশ করেন আমার। কিন্তু এই অনুব্রত মণ্ডল 2016 সালে জঙ্গলে ফেলে দেন। 18 জন গুন্ডা আমার হাতে পায়ে মেরে, মানে একদম পুরো ভেঙে আমাকে জঙ্গলে ফেলে দেন, যেটা মার্ডার হয়ে গেছে। এই চিন্তা ভাবনা অনুব্রত মণ্ডল সব ফোন করেছেন। এই কৌশিক বাবু হয়তো জানেন না, সাজল শেখের 2 ভাই, সাজু শেখ, রঘু শেখ, আজাদ মুন্সি, লালন চল্লিশ, নুরুল শেখ, কিস্তিরি খানকাপ শেখ, মোহাম্মদ আসলেম, চট্টগ্রামের কাজল, আমাদের উজ্জ্বল ব্যানার্জি, এবং লাস্টে যেটা রক্তের কাণ্ড হয়, এক রাতে 12 জনকে যে একসাথে আগুন দিয়ে মেরে দেওয়া, এবং বোমের আঘাতে জখমের পর জখম হয়েছে বীরভূম জুড়ে। তো সুতরাং এই প্রমাণগুলো তৃণমূলের মুখপাত্র আমি সঙ্গীতা দেবী, তৃণমূল মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস বলছেন অনুব্রত মণ্ডল একটা জেনুইন লোক, ভদ্রলোক, উনি থ্রেড কালচার ফালচার করেন না, ওগুলো যা বলার বলেন, উনি ভদ্রলোক, আপনি খালি খালি বদনাম করছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, একদম জেনুইন লোক। এই জেনুইনের সাথে মেয়ের অ্যাকাউন্টে যেভাবে টাকা লেনদেন করেছে, কয়েকশো কোটি টাকার সম্পত্তিও বানিয়েছে। আর সেই সম্পত্তি ওনার আত্মীয় স্বজন মেয়ে তার সকলের নামে মোটামুটি থাকতো, প্রত্যেকের নামে, আর সেগুলো ঘটনা হচ্ছে। আপনি বলছেন যে উনি জেনুইন লোক, ভদ্রলোক, কোটি কোটি টাকার সম্পত্তি। বিশ্বাস করুন, আমি কখনো অনুব্রত মণ্ডলকে মাছ বিক্রি করতে দেখিনি, কিন্তু আমরা শুনেছি যে অনুব্রত মণ্ডল নাকি মাছের ব্যবসা করতেন। হোয়াট এভার, হতে পারে, ব্যবসা কোনো ছোট বড় বিষয় নেই, তিনি যে কোনো ব্যবসা করতে পারেন। কিন্তু একজন জেলা সভাপতি কি কাজ করেন তিনি, যে তার এত এত টাকা, কয়েকটা রাইস মিল, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আমি বলছি এটার হিসেব বাংলার মানুষ চাইছেন। আমরা মেনে নিচ্ছি ইডি-সিবিআই রাজনৈতিক স্বার্থে ব্যবহার হচ্ছে, কিন্তু এটার হিসেব ওনার পার্সোনাল ইনকাম হতে পারে, কিন্তু যখন মামলা ইডি-সিবিআইয়ের হাতে, যখন কৌশিকবাবু দাবি করছেন তিনি জেনুইন লোক, ভদ্রলোক, তখন তো তারও একটা দায় বর্তায় যে তার জেনুইনিটি প্রমাণ করার বাংলার মানুষের কাছে। একটা ছোট্ট বিরতির পর আমি ফিরে এসে প্রসূন আচার্য এবং পার্থপ্রতিম বিশ্বাস দুজনের কাছেই আসছি, সঙ্গে থাকবেন।
এলাম বিরতির পর ফিরে এসে আমি একটু আগে পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক সিপিআইএম নেতা, আমি পার্থবাবুর কাছে আসতে চাইবো। পার্থবাবু, থ্রেট কালচার, অনুব্রত মণ্ডল, দেখুন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা অভিযোগ, সেই অভিযোগ আদালতে প্রমাণ হবে। এটা ঠিক যে আমাদের মিডিয়া বলুন, সমাজ মাধ্যম বলুন, কোনো ব্যক্তি এমনকি বিরোধীদেরও কোনো অধিকার নেই একজন ব্যক্তির চরিত্র হনন করার। কিন্তু এটা ঠিক যে একটা গ্রেফতার যখন হয়, সেই গ্রেফতারের কিছু প্রাইমা ফেসি থাকে। কোনো অভিযোগের মিনিমাম সারবত্তা না থাকলে কোনো এজেন্সি, আমরা বিশ্বাস করি সিবিআই, পুলিশ, সিআইডি, কেউই কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে না মিনিমাম যদি প্রাইমা ফেসি না থাকে তার মধ্যে। ফলে আমরা ধরে নিচ্ছি যে কোনো প্রাইমা ফেসি তার মধ্যে রয়েছে, মিনিমাম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, অনুব্রত মণ্ডলের এই যে এত থ্রেট, এটা নিয়ে তৃণমূলের আজকে কি মূল্যায়ন? দেখুন সৈকত, সেটা তো কৌশিকবাবু বলবেন, তৃণমূলের মূল্যায়ন আমার বলার চাইতে সেটা ভালো। কিন্তু আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে কৌশিকবাবু একজন স্বনামধন্য চিকিৎসক, কিন্তু উনি আইনজ্ঞ নন। ফলে উনি যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন যে বেল পাওয়া, জামিন পাওয়া বলতে যা বোঝায়, সেটা আসলে তার নিরাপরাধ প্রমাণ হওয়ার কোনো ডকুমেন্টারি এভিডেন্স নয়। ফলে এটা হচ্ছে যে প্রথম কথা বুঝতে হবে। এবং এই যে 2 বছর ধরে অনুব্রতবাবু জেলে ছিলেন এবং জেলে ছিলেন, একবার বিভিন্ন রকম বিচারপতি প্রত্যেকবার তাদের কাছে প্রডিউস করতে হয়েছে। ফলে আপনি যেটা বলছিলেন প্রাইমা ফেসি যদি না থাকতো তাহলে তারা প্রডিউসড হতেন না এবং এই জেলে থাকাটা এক্সটেন্ডেড হতো না। সেটা ছেড়ে দিন। আমি বললাম জেল অধ্যায় ঘুচিয়ে উনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড আইকন। তিনি হচ্ছে পুজোর আগে যদি ফেরেন, সেখানে যদি দুটো উল্লাস হয়, এবং এই উল্লাসের মধ্যে আমি কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছি না। কারণ দেখুন, পরেশ অধিকারী যখন সিবিআই জেরা ফেরার পর কোচবিহার যেতেন, ফুলের মালা নিয়ে ট্রেন থেকে নামার পর সব দাঁড়িয়ে থাকতো। মানে ভাবটা এমন যে প্রায় একেবারে একটা মানে কি বলবো, ব্রিটিশ আমলে জেল খাটা মানুষ মুক্তি পেয়ে ফিরেছেন কোচবিহার শহরে, বলে তাকে হচ্ছে মালা দেওয়া হচ্ছে। ফলে এটা যদি কালচার হয় তাহলে সেই কালচারের অংশ এখানেও থাকবে অনুব্রতবাবুর ক্ষেত্রে। ফলে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে না, আমি বলছি যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থ্রেট কালচার, যেটা আপনি বলেছেন। থ্রেট কালচারের মধ্যে যেটা লুকিয়ে আছে সৈকত, থ্রেটটা কিসের জন্য হয়? থ্রেটটা আসলে আপনি বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছেন, এবং তারপরে হচ্ছে আপনি করাপশনটার মধ্যে যেতে চাইছেন, থ্রেট কালচার। ফলে আপনি আরজি করে যেভাবে দেখবেন যে থ্রেট কালচার বলতে যা আমরা এতদিন ধরে বুঝতে পারছি। ফলে শুধু কি থ্রেট মানে এরকম যে আমি সৈকতকে থ্রেট দিচ্ছি বা আমি কৌশিকবাবু আমাকে দিচ্ছেন, এর মধ্যে ব্যাপারটা থাকছে তা না। এই থ্রেটটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি মৃতদেহগুলো বিক্রি করে 200 কোটি টাকা বছরে টার্নওভার হচ্ছে। এই থ্রেটগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো বিক্রি হচ্ছে। আপনি এরকমই অনুব্রত মণ্ডল যে থ্রেটটা দিতেন, আপনি দেখবেন যে গরুর টাকা, কয়লার টাকা, বালির টাকা, সেগুলো পাচার হচ্ছে, কাটমানি যাচ্ছে। ফলে প্রত্যেকটা থ্রেটের পেছনে একটা রাজনীতি থাকে, অ্যান্ড এ করাপশন ইজ দেয়ার। ফলে অনুব্রতবাবু ইনফ্যাক্ট সেই করাপশনটারই রেপ্লিকেট করিয়েছেন, এবং এই যে বিপুল সম্পত্তি তার হয়েছে, ওই ভোলে বাবা মিল থেকে শুরু করে তার ওই যে রোলস রয়েস গাড়ি যেগুলো সব উদ্ধার করা হয়েছিল, আমি বলছি বিচার যেদিন শেষ হবে সেদিন এই বিতর্কটা আমরা আরেকটু খোলা মনে করতে পারবো যে কে দোষী এবং কে নির্দোষ। কিন্তু আপাতভাবে যা আমাদের পারসেপশনে, পাবলিক পারসেপশনে এসছে গত কয়েক বছর ধরে মানুষের, আপনি সঙ্গীতাকে জিজ্ঞেস করছিলেন তো এই প্রশ্নটি, যে আসলে এই যে গাঁজা কেস দিয়ে দে, তাহলে গাঁজা কেস দিয়ে দে বলে গাঁজা কেস দেওয়ানোর চেষ্টা করেন, এ তো আপনি 5 বছর আগের কথা বলছেন। আমি বলছি যে 15 দিন আগে যে কুণাল ঘোষ বলছেন, ভাবটা এমন যে কলতানকে ওই কেসটা দিয়ে দে গলার আওয়াজে, ফলে কেস খা, ফলে এবার দৌড়াতে থাক পেছন। ফলে এই যে ক্ষমতায় থাকার যে মজাটা এরা লুটছেন, যে মুখ বন্ধ করার জন্য, মেলাইন করার জন্য বিরোধীদের, সেটার একটা মডেল হচ্ছে যে অনুব্রতবাবু। আমি এই কারণের জন্য বলছি যে অনুব্রত মডেলটা অত্যন্ত বিপজ্জনক মডেল হবে। পুলিশ অনুব্রত মণ্ডলের কথায়, আমি বলছি কোথায় কোন জায়গায় গেছে, যে পুলিশকে বোমা মারতে বলেছিলেন, যা রেকর্ডিং ছিল, আপনি জানেন সৈকত, সেই ইনভেস্টিগেশনের শেষ পরিণতি কি হয়েছিল? কণ্ঠস্বর মেলানো যায়নি, ওটা ছিল অনুব্রত মণ্ডলের। যেমন কাকুর কণ্ঠস্বর আজ পর্যন্ত মেলানো যাচ্ছে না। আমি বলছি ট্র্যাজেডি এই জায়গাটায়, যে আসলে এই অপরাধ হচ্ছে আর অপরাধীরা ছাড়া পাচ্ছে। আমাদের এই শাসক দল, তারা যে শৃঙ্খলটা তৈরি করেছে, তারা যে প্রোটেকশন চেনটা তৈরি করে মাথায় ছাতা দিয়ে রেখেছে, তার ভিত্তিতে। না হলে ববি হাকিম কখনো বলতে পারেন, এত বড় একটা রেসপন্সিবল লিডার, তিনি বলছেন যে ও হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে মানুষকে যারা ছাগল মনে করেন, একমাত্র তারাই অনুব্রতকে হচ্ছে যে বাঘ মনে করতে পারেন। কারণ তিনি যা করেছেন পঞ্চায়েত ইলেকশনগুলোতে পরপর, আসলে মানুষকে ছাগলে পরিণত করার চেষ্টা করেছিলেন। বিরোধী শূন্য রাজনীতি নাম করে বলেছিলেন যাকে দাঁড় করাবো সে হচ্ছে জিতবে, এবং চড়াম গুড় বাতাসা এইসব নতুন নতুন শব্দবন্ধ বাংলা ডিকশনারিতে ঢুকলো, এবং একটা লোককে নমিনেশন দিতে দেননি।
আমি বলছি যে এটা যদি বাংলার মানুষের প্রতি, ওই জেলার মানুষের প্রতি অনুব্রতবাবুর আচরণ হয়, আমি আপনাকে বলছি সেই আচরণ প্রমাণ করছে যে মানুষকে ছাগল বানাচ্ছেন এবং তাকে আর বাঘ বানাতে চাইছেন। লাস্ট আমি আপনাকে আর একটা জিনিস বলতে চাইছি যে আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলো, আজকে ডাক্তার নিয়ে এত আলোচনা হচ্ছে বলে কয়েক মাস ধরে, আমি বলছি যে যখনই অনুব্রতবাবুকে সিবিআই বা ইডি দৌড়াতেন, ডাকতেন, দৌড়ে এসে অন্য কোথাও না পিজি হাসপাতালে ঢুকতেন। আমি বলছি যে হাসপাতালটা, আমি বলছি শুধু আরজিকর নয়, আপনি আরজিকর থেকে পিজি, উত্তর থেকে দক্ষিণ, নিয়ন্ত্রণের রাজনীতির আস্থা করে পরিণত করেছিলেন আমাদের এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হিয়ার লাইজ দ্য ট্র্যাজেডি, যে বাঘা বাঘা ডাক্তার পিজি হাসপাতালে যারা মুখ উজ্জ্বল করছেন, করে চলেছেন এখনো, তাদেরকে কেঁচু হয়ে থাকতে হয়। ওই যে বললাম যে বাঘের দাপটে ছাগল হয়ে থাকতে হয়। আমি বলছি এই দিন আর বেশি চলবে না। আমি বলছি উনি বাড়ি ফিরুন আর জেলে থাকুন, কিন্তু সেই দিন আমি বলছি আর ফিরবে না পশ্চিম। আপনি খুব সুন্দর উদাহরণ দিলেন। আমি ভাবছিলাম যে আপনার বক্তব্যের শেষটা মানে কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি বলছেন এই যে এসএসকেএম হাসপাতালে দৌড়ে গিয়ে তৃণমূলের নেতাদের ভর্তি হয়ে পড়া, তারপরেই আমরা আরজি করের ঘটনাটা দেখলাম। এই যে হাসপাতালের মধ্যেও দাপট বা রাজ কোন জায়গায় পৌঁছতে পারে আমরা জানি না, যে তারই একটা উদাহরণ এই এসএসকেএম কিনা। আমি একটু প্রসূনবাবুর কাছে জানতে চাই। প্রসূনবাবু, অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন, সাংবাদিকতার কোনো রিটায়ারমেন্ট হয় না, এখনো আপনি সাংবাদিক, যতদিন বাঁচবেন ততদিন সাংবাদিক, ফলে আপনার ওই ভিন্ন চোখে দেখার অভ্যেসটা এখনো আছে আমি ধরে নিচ্ছি। আমি আপনার কাছে জানতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কি এই রিস্কটা নেবেন? আরজি করের পর যে আবার অনুব্রত মণ্ডল বলবেন চড়াম চড়াম গুড় বাতাস, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সহ্য করতে হবে, বা দেখা যাচ্ছে বীরভূমে আবার কেউ একটা গিয়ে ধর্নায় বসে পড়লো, তারপর 1.5 মাস আন্দোলন চললো, তারপর অনুব্রতকে সরিয়ে দেবো, এই এত বড় রিস্কটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না মনে হচ্ছে। আমি গোটা ব্যাপারটা একটু ভিন্ন পার্সপেক্টিভে দেখি। সেটা হচ্ছে এই টিভি চ্যানেলের বিতর্কে অত্যন্ত তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া হয়, সেটা বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই, প্রতিদিনই দেখি। আমি অত্যন্ত বিরক্ত বোধ করি। প্রথম কথা বলছি, সাধারণ লোকের এবং পশ্চিমবঙ্গে যারা টিভি দেখেন এবং সাংবাদিকদের, আমি সরি টু সে, তাদের কতগুলো বাস্তব অভিজ্ঞতা আমি 5 মিনিট বলবো, একটু শুনতে হবে। লালু যাদব যখন বেউর জেলে গেছিলেন পশুখাদ্য কেলেঙ্কারিতে, আমি সেই সময় বিহারে পোস্টিং। যেদিন লালু জেল থেকে বেরোলো, বেউর জেল থেকে হাতির পিঠে করে বিশাল ফুলমালা দিয়ে, আই ওয়াজ দেয়ার, অ্যানেমার্গের বাড়িতে তার আগে যেতাম, বাড়ি শূন্য, লালু জেলে, গেট থেকে দরওয়ান অনেক সময় ভাগিয়ে দিত, বা এই তেজস্বী আর তেজপ্রতাপ তখন খেলতো, রাবড়ি দেবী, আর পিয়ার সিনহা ছিল লালুর সচিব, সে কথাবার্তা বলতো। সেদিন পুরো গেট খুলে গেল, লালুর যারা সাপোর্টার, সে গরিব গুবরো লোক, সে দলিত লোক, ছেঁড়া কাটা, সে মনে হচ্ছে যেন রাজ্য জয় করে আসছে। বেউর জেল থেকে পুরো হাতির ওপরে সওদা হয়ে লালু ফুলমালা নিচ্ছে, বিশাল ঢুকলো ভেতরে, মানে অ্যানেমার্গে দরজা পুরো খোলা। লালু বীরের মর্যাদা এলো, বসলো, আমাদের সব মিষ্টি ফিষ্টি খেলাম। এটা কেন করা হলো? এবং তারপরেও 98 সালের পরে 5 বছর 2005 সাল পর্যন্ত আরজেডি ক্ষমতায় ছিল, এবং তারপরেও 2009-এও লালু আসন জিতেছে প্রচুর এবং রেলমন্ত্রী হয়েছেন। তার কারণ হচ্ছে এই যে বীরের মর্যাদা বা ইত্যাদি করা হয়, সেটা জনভিত্তির। আমি আর একটা উদাহরণ দিই। আমি ছোটআঙারিয়ার গণহত্যা যে কাগজে কাজ করতাম, নিজে আমি তার ইনভেস্টিগেশন করেছিলাম, এবং আমার বাইলাইন স্টোরির ভিত্তিতে সিবিআই এনকোয়ারি করে, তপন সুগুর অ্যারেস্ট হয়। তপন সুগুর দীর্ঘদিন জেলে থাকে। পরে যখন তপন সুগুর ছাড়া পেল, তখন এই আলিমুদ্দিন এবং তপন সুগুর সত্যিই ক্রিমিনাল, তাদেরকে বীরের মর্যাদা দিল। কারণ কি? তপন সুগুরের ওইখানে যে ভিত্তিটা আছে, জনভিত্তি, সেই জনভিত্তি কিন্তু সিপিএম আর গড়ে তুলতে পারেনি। সুশান্ত ঘোষ আর একটা উদাহরণ। সুশান্ত ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, কোনোটাই কিন্তু ফাইনাল পর্যন্ত প্রমাণ হয়নি। লালুর ফডারের একটা মামলায় জেল কেটেছে, বাকিগুলো খাটেওনি। সুশান্ত ঘোষ যেদিনকে জেল থেকে বেরোবে, এবং সুশান্ত ঘোষ জেলে যাওয়ার আগের আমি আর ব্যাকগ্রাউন্ড স্টোরি দিলাম না, তখন সূর্যকান্তর কি মনোভাব ছিল, তাদের মধ্যে কত আঁকতে আমি অ্যাসেম্বলিতে প্রেজেন্ট, আমি আর বিস্তারিত বললামই না। সিপিএমের অন্তর্কলহ, 100টা গোলাপ ফুলের মালা দিয়ে সুশান্তকে বরণ করা হলো, এবং সুশান্ত জেলে চলে এলো। কলকাতায় থাকে, সুশান্ত দাস সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, জেলায় ঢুকতে পারেন না, এবং পার্টির একাংশ মনে করছে সুশান্ত ঘোষকেই দরকার। তারপরে সেই সম্প্রতি সুশান্ত ঘোষ একটা অন্য কেলেঙ্কারিতে ফেসে, তার ভিডিও আমি দেখেছি, আমার বলতে খারাপ লাগছে। ফাইনালি হয়তো আলিমুদ্দিনের ওই সেক্রেটারিয়েট রুমে বসে নিশ্চয়ই সেলিম, সূর্যকান্ত,
সুজন চক্রবর্তী ওই ব্যক্তিগত ভিডিও দেখেছেন এবং দল থেকে বহিষ্কার হয়েছে। আমি সুশান্তর বাড়িতেও গেছি, বাড়িটা একেবারে এমন একটা পার্কের সংলগ্ন, ওখানে বাড়ি করা যায় না। কিন্তু কেন পার্টি এটা করে, তার জনভিত্তি। যে অমিত শাহ এনকাউন্টার মামলায় জেল খেটেছিল, গুজরাটে বেরোনোর পরে কি হলো, তাকে বীরের মর্যাদা দেওয়া হয়েছে। যোগী হাউ হাউ করে পার্লামেন্টে কেঁদেছিল, মনে আছে আপনাদের, কদিনের জন্য অ্যারেস্ট হয়েছিল, তাকে আবার জেলে ঢোকানো হতে পারে। আজকে যোগীর বীরের মর্যাদা। আসল পলিটিক্যাল পার্টির লোকেরা, এমনকি বিলকিস বানুর যারা হত্যাকারী ঢুকলো, বিজেপি তাদের গেঁদার মালা পড়ালো এই ধর্ষিতা হত্যাকারীদের, এবং তারপর আবার সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের করতে হলো। ঠিক একই জিনিস আমি অনিল বোসকে দেখেছি, একই জিনিস আমি উত্তর 24 পরগনায় গিয়ে মজিদ মাস্টারের বাড়িতে গিয়ে আশপাশে দেখেছি সাংবাদিকতা করতে গিয়ে। মজিদ মাস্টার অ্যাপারেন্টলি অত্যন্ত ভদ্রলোক, দেখে মনেই হবে না কিছু করতে পারে। তার বাড়িতে আপনি যদি যান, সেই গোলা, তার স্ত্রী সাধারণ ঘরে থাকেন, এমনি খাওয়া দাওয়া করছে, এমনি দোতলা বাড়ি। কিন্তু সত্যি সত্যি মজিদ মাস্টারের কথায় কিন্তু পাতা হেলতো না। জলকর কোথায় যাবে মজিদ মাস্টার ঠিক করতো। তাহলেও কেন এটা করে, কারণ পলিটিক্যাল পার্টিরা মূল লক্ষ্য হচ্ছে আমার জনভিত্তিটা কতটা ঠিক আছে বা ঠিক নেই সেটা জাস্টিফাই করা। এইবার আসি আপনার প্রশ্নের উত্তরে। অনুব্রত মণ্ডলবিহীন বীরভূম তৃণমূলের কাছে মনে হতো হেরে যাবে, কিন্তু অনুব্রত জেলে চলে যাওয়ার পরে তার বিরোধী কাজল শেখকে যখন তৃণমূল দায়িত্ব দিল, এবং লাস্ট লোকসভা ইলেকশনের রেজাল্ট সবাই ভেবেছিল বীরভূমে বিজেপি জিতবে, জিততে তো পারলই না। এমনকি একটি আসনে সিপিএম, বীরভূমে বোলপুরে সিপিএম, আর বীরভূমে দাঁড়ালো কংগ্রেস মিল্টন রশিদ। মিল্টন রশিদ 2 লক্ষের ওপরে ভোট পেয়েছে, 14%, মাইন্ড ইট। কিন্তু সিপিএম ভোট পেল 99,000, 1 লক্ষের নিচে। দুটো ক্ষেত্রেই কিন্তু বিজেপি ডিস্টেন্স সেকেন্ড হয়ে হারলো। অর্থাৎ অনুব্রত মণ্ডল থাকলো কি থাকলো না, তার ওপর কিন্তু তৃণমূলের ওই এলাকার জনভিত্তি এই মুহূর্তে নির্ভর করছে না। যদি মমতা ব্যানার্জি এটা মাথায় রাখেন, যদি মনে করেন না অনুব্রতকে একটু সাইড করে সরিয়ে রাখলেও প্রেসিডেন্ট থাকলে থাক, কোনো অসুবিধে নেই। সুশান্ত তো এত কিছুর পরেও তো জেলা সম্পাদক ছিল, এইসবে ওই ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার পরে শুনলো। তাহলেও কিন্তু মমতা হয়তো মাথায় চড়াতে নাও পারে। কিন্তু কারণ হচ্ছে এই ভোটের রেজাল্ট, ভোটের রেজাল্টের ওপরে সমস্ত পলিটিক্যাল পার্টি তার ভবিষ্যৎ, তার গোটা প্রক্রিয়া নির্ভর করে। কে জেল খাটলো, কে দুর্নীতি করলো, জয়ললিতার কত ছিল বা অন্য নেতাদের কি ছিল, এটা পলিটিক্যাল পার্টির কাছে আমার এই দীর্ঘ 37 বছর অভিজ্ঞতায় অ্যাট অল ম্যাটার করে না। প্রসূনবাবু যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ। আমি কেন মনে করছি এই কারণে গুরুত্বপূর্ণ, যে দেখুন সাংবাদিকদের চোখটা না একটু আলাদা হয় কৌশিকবাবু। কারণ আমরা যে চোখে কোনো ঘটনাকে দেখি, কোনো রাজনৈতিক দল দেখে না। আপনাদের বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু আমাদের থাকে না। আমরা দেখি যে অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর এত উল্লাস উৎসব কেন। আজকে যদি সত্যি অনুব্রত মণ্ডল দোষী সাব্যস্ত হন, যেমনটা প্রসূনবাবু বলছেন যে ফিরে আসার পরেও তিনি জেল খেটেছেন, জয়ললিতার মতো এত জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি জেল খেটেছেন, সেটা যদি সম্ভব হয়, সেখানে অনুব্রত মণ্ডল কে? কিন্তু সেদিন অনুব্রত মণ্ডলের পাশে যদি দল থাকে আর এই উৎসব হয়, তখন বুঝতে পারবো যে হ্যাঁ, দল সত্যি অনুব্রত মণ্ডলের পাশে আছে। এখন এই প্রশ্নগুলো যখন উঠছে, তখন এটাও প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বয়ং বললেন অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর যে তাকে বীরের মর্যাদা দিয়ে নিয়ে যেতে হবে, তিনি ওই বীরের ফেরার পর, কোট আনকোট ওই বীর ফেরার পর কয়েক কিলোমিটার দূরে রয়েছেন মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অনুব্রতর সঙ্গে দেখা করলেন না। আচ্ছা, ফোনালাপটুকু হলো না, বা অনুব্রত মণ্ডলও গেলেন না কেন? মেনে নিচ্ছে সরকারি অনুষ্ঠান, কিন্তু তবুও। চলুন আমি আপনাদেরকে দেখাই এ নিয়ে একটি প্রতিবেদন, তারপর আমি আলোচনায় আসছি। যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। ঠিক 2 বছর আগে অনুব্রত গ্রেপ্তারের পরই কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বীরভূমের জেলা নেতৃত্বকে এই দায়িত্ব তুলে দিয়েছিলেন স্বয়ং দলনেত্রী। কালক্রমে 24শে সেপ্টেম্বর 2024 সেই দিন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কার্যত বীরের সম্মান দিয়েই ফেরানো হলো অনুব্রত মণ্ডলকে।
কিন্তু কাকতালীয় কিনা জানা নেই, এদিন বীরভূমের মাটিতেই ছিলেন মুখ্যমন্ত্রীও। জল্পনা চড়ছিল অনুব্রত মমতার সাক্ষাৎ ঘিরে। জেলার নেতারাও তেমনটাই আশা করেছিলেন। এটা বলতে পারবো না, অনুব্রত মণ্ডল বলতে পারবেন বা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, তবে আমাদের ধারণা নিশ্চয়ই একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হবে। কেন্দ্রীয় এজেন্সির মামলায় 2 বছর জেল কাটিয়ে অবশেষে অনুব্রত ফিরলেন বাড়িতে। পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি, সবুজ আবির ও স্লোগানে জেলা সভাপতিকে স্বাগত জানালেন তৃণমূল কর্মীরা। ঠিক যেন বীরের ঘরে ফেরা। যদিও বিরোধীদের মতে এই বীরের বীরত্ব বলতে গরু পাচার, বালি পাচার, থ্রেড কালচার, গুন্ডামি ইত্যাদি, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে কথা, তাই অনুব্রতর ঘরে ফেরার মুহূর্ত ছিল রাজকীয়। কিন্তু প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে থেকেও দেখা করলেন না কেন? আপনাদের জানা আছে, আমাদের আজকে বীরভূম জেলায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার যে 9টা ব্লক জলে প্লাবিত হয়েছিল সেই এরিয়াগুলো পরিদর্শন এসেছিলেন এবং সেই এরিয়া রিপোর্ট কালেকশনের জন্য এসেছিলেন। সম্ভবত বীরভূম জেলার সভাধিপতি আসনে থেকে সকল রিপোর্টটা কালেক্ট করে মুখ্যমন্ত্রীর দেওয়াটা ছিল আমার ডিউটি, আমার কাজ। সম্ভবত ওই নিয়ে ব্যস্ত ছিলাম। এবার আমাদের মুখ্যমন্ত্রী এখান থেকে চলে গেছেন, বন্যা এরিয়া নিয়ে আলোচনা করেছেন, আপনাদের মাধ্যমে বাইরে এসে অনেক বাইটও দিয়েছেন, অনেক কথাও বলেছেন, আমরা শুনেছেন। এরপর যাবো দাদাকে দেখা করতে, না দেখার কোনো কারণ নেই। আমরা যারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সৈনিক আছি, মামাটি মাসের সৈনিক আছি, সকলে অনুব্রত মণ্ডলের হাত ধরে রাজনীতি জীবনের পথ চলা শুরু। না যাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। উনি জানেন যে আজকে যে জেল থেকে ছাড়া পেয়েছে দুর্নীতির জন্য, তাকে গিয়ে আমি যদি গলায় মালা পরিয়ে আলিঙ্গন করে তাকে যদি আশীর্বাদটা দিই, সেটা আবার কিছু ভোট চলে যাবে। তাই উনি লোককে দিয়ে আজকে আবির খেলা হয়েছে, তাকে তো স্বাগত জানানো হয়েছে। দ্য হটেস্ট টপিক সেই থ্রেট কালচারের যে ঠাকুরদা বলতে পারেন, সেই ঠাকুরদা তো হচ্ছেন আমাদের অনুব্রত বাবু। সেই অনুব্রত বাবুকে আজকে আবির দিয়ে তাকে বরণ করা হয়েছে, তাকে স্বাগত জানানো হয়েছে। তো কে করছে, কার পারমিশনে করেছে? আপনি মনে করেন যে এর পারমিশন মুখ্যমন্ত্রী দেননি? যদিও বীরভূমে নিচুপট্টির বাড়িতে পা রেখেই অনুব্রতর মুখে মমতার নাম। দু 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে তাঁকে গ্রেপ্তার করে ইডিও। সব মামলাতেই জামিন পেয়ে অনুব্রত এখন বীরভূমে। তিনি এখনও তৃণমূলের জেলা সভাপতি। ফলে দলের সঙ্গে দূরত্বের বিষয় না থাকলেও বীরভূমে গিয়েও অনুব্রত মমতা সাক্ষাৎ না হওয়া নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ইনকেটিভি বাংলা। আমি এই প্রতিবেদনের পর কৌশিক বাবুর কাছে জানতে চাইবো, কৌশিক বাবু বিশ্বাস করুন আপনাদের দুই নেতার মধ্যে দেখা হবে কিনা এটা আমাদের কারোর প্রেরোগেটিভ নয়, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যাচ্ছে। যিনি বীরের মর্যাদা দিয়ে ফেরাতে বললেন, তিনি কয়েক কিলোমিটারে থাকার মধ্যে থাকাকালীনও অন্তত দলীয় স্বার্থেও তার সঙ্গে দেখা করলেন না। আমি শুধু জানার স্বার্থে আপনার থেকে জানতে চাইছি, এর মধ্যে কি অন্য ইকুয়েশন আছে, যেটা একটু আগে প্রসূনবাবু বলছিলেন? দেখুন, অনেকের সিপিএম এবং বিজেপির প্রবক্তাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে এবং আমাকে একটু সময় দেবেন। প্রথমেই বলি, আপনি যেটা বলে শেষ করেছিলেন যে প্রসূন আচার্যকে নিয়ে যে আপনারা সাংবাদিকরা, আমরা সাংবাদিকরা, আমি আপনাকে অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলছি, প্রসূন আচার্য জেনারেশনে প্রসূন আচার্যদের মতো সাংবাদিকরা যেরকম নির্ভীকতার সঙ্গে সত্যি কথাটা বলতে পারেন, আজকের জেনারেশনে মানে আপনাদের জেনারেশনের সব সাংবাদিক কিন্তু সেটা পারেন না। অন রেকর্ড বললাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে থ্রেট কালচার। সিপিএম যখন থ্রেট কালচারের কথা বলে, নেতাই থেকে, নানুর থেকে, সিঙ্গুর থেকে, নন্দীগ্রাম থেকে, নকশালবাড়ি থেকে শুরু করে, আমি বরানগর রতনবাবু রোডে থাকতাম, মেডিকেল কলেজের কৃতি ছাত্র ছিলাম, পাড়ায় ঢুকতে পারতাম না সিপিএম এর থ্রেট কালচারে। আজকে যারা সিপিএম এর থ্রেট কালচার দেখেনি তারাই শুধু জানে যে সিপিএম এর আমলে থ্রেট কালচার কি ছিল। আর ম্যাক্সিমাম সিপিএম এর নেতাদের উদাহরণগুলো প্রচুর দিয়েই দিয়েছেন, ফলে আমি সেই রিপিটেশনগুলোই যাচ্ছি না। মাটির নিচে কঙ্কাল থেকে শুরু করে মাকে ছেলের রক্ত মাখা ভাত খাওয়ানো থেকে শুরু করে এমন কিছু পশ্চিমবঙ্গে ছিল না যেটা সিপিএম এর থ্রেট কালচার করেনি। ফলে আজ তাদের মুখে থ্রেট কালচার একেবারে হাস্যকর, অবাস্তব। আসল ব্যাপারটা কি? কাম টু দি পয়েন্ট, স্ট্রেট অ্যাওয়ে। ইডি সিবিআই এর মাধ্যমে
বিজেপি চেয়েছিল অনুব্রত মণ্ডলকে এবং বিজেপির দোসর, বিজেপির কারা দোসর পশ্চিমবঙ্গে আমরা প্রথম থেকে বলেছি, আজও বলছি, 1 নম্বর সিপিএম, 2 নম্বর হচ্ছে অধীর চৌধুরী। যা বলছি অন ক্যামেরা তৃণমূল মুখপাত্র হিসেবে বলছি। এইবার তারা ভেবেছিল যে আমরা অনুব্রত মণ্ডলকে তুলে নিতে পারলে আমরা বীরভূম জয় করতে পারবো। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হওয়ার পরেও গত লোকসভা নির্বাচনের ফলাফলটা আপনারা দেখে নিন। এবং আবার বলছি, আজকের ডেটটা মিলিয়ে নিন, 2026-এর নির্বাচনে বীরভূমে 11টা সিটি আমরা জিতবো। ফাইনালি বলি, আমার পাশে বসা সিপিএম এর প্রবক্তা যেটা বললেন, নিশ্চয়ই আমি উকিল নই, 100 বার আমি উকিল নই, কিন্তু মানুষের তো একটা সাধারণ জ্ঞান থাকে। সেই সাধারণ সীমিত জ্ঞানের মধ্যে আমি বলছি, যেটা আমি বলেছিলাম, বেলের কাগজটা আদালতের রায় দেখুন। আমরা সবাই জানি এটা ফাইনাল রায় নয়, এই রকম বোকা কেউই নয়। আদালত বলছে যে 2 বছর টাইমে তোমরা কিছুই প্রমাণ করতে পারলে না। সেটাই তো আমাদের প্রশ্ন। আজকে ইডি 131 জন বিরোধী নেতা নেত্রীর বিরুদ্ধে তদন্ত করছে। আজকে ইডির কনভিকশন রেট হচ্ছে 0.6%। আজকে ওই 131 জনের মধ্যে 27 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটা নির্বাচনে গালে থাপ্পড় মেরে এদের তার জবাবগুলো দিচ্ছে, কিন্তু তারপরেও এক শ্রেণীর মিডিয়ার এই কুৎসা করাটা বন্ধ হচ্ছে না। তারা করতে থাকুন। আর মানুষ আজকে বুঝিয়ে দিচ্ছে, বীরভূমে খাঁচার বাঘ, খাঁচায় যাকে বিজেপি আটকে রেখেছিল সে কিন্তু আবার ফিরে এসছে। এটা দায়িত্ব নিয়ে আবারও বলছি। আমি 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 কৌশিক বাবুকে শুধু একটু মনে করিয়ে দিতে চাইবো, কৌশিক বাবু, এই একদম ঠিক যে কোনো জিনিস যখন জোর করে করা হয় সেটা সঠিক নয়, কিন্তু এটাও তো ঠিক যে আপনারা বলেছিলেন এই বাংলার সব মানুষ আপনাদের পক্ষে, বাংলার সব মানুষ তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু দেখতে পায় না। আমরা এক মিনিট, আপনি ভুল বলছেন। আমি বলছি তারপরেও আমরা দেখেছি আরজিকর কাণ্ডে বাংলার সব মানুষ আমাদের পক্ষে, বিরাট অংশের মানুষ এরকম ভাবে ভুল বলবেন না, মহিলারাও রাস্তায় নেমেছিলেন। আপনি সঞ্চালক হিসেবে এখানে কৌশিক বাবু কোথায় বলেছেন তৃণমূল কবে বলেছে বাংলায় বাংলার সব মানুষ আমাদের এই বাংলায় শাসক দলের একটা ন্যারেটিভ যেমন রয়েছে আমরা দেখেছি। আপনার ইস্যুটা কি? না আমি কৌশিক বাবু আসছি। না আপনি বলেন বাংলার সব মানুষ, আমরা কবে বলেছি যে বাংলার সব মানুষ, কোন রাজ্যের সব মানুষ? কৌশিক বাবু, আমি আপনার প্রতিপক্ষ নই, প্লিজ। আমি আপনি সিপিএম এর ভাষাটা ব্যবহার করছেন কৌশিক বাবু, আমি আপনার প্রতিপক্ষ বলতে বাধ্য হচ্ছি। আমি এক মিনিট আমার বক্তব্য হচ্ছে, আমরা এই ন্যারেটিভও বাংলায় দেখেছি, যেখানে আমরা দেখেছি যে জ্যোতিবাবু ভালো, বুদ্ধবাবু খারাপ, আরএসএস ভালো, বিজেপি খারাপ। আমি এটাই বাংলার মানুষের সামনে আনার চেষ্টা করলাম। বেশ, আমি আপনার কাছে জানতে চাইছি, হ্যাঁ আমি এটাই আনতে চাইছিলাম। আমি পার্থবাবুর কাছে জানতে চাইছি, পার্থবাবু, এটা ঠিক যে সিবিআই ইডি অনেক কিছুই প্রমাণ করতে পারছেন, বিজেপির নেতারাও স্বীকার করছেন, কারণ যেহেতু কেন্দ্রে ক্ষমতায় বিজেপি রয়েছে, কিন্তু তার মানে এই নয়, যেটা আমি আবার বলছি, যে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকলেই তাকে গ্রেফতার করা যায়, না হলে তো তিনি 2 বছর ধরে জেলে থাকলেন কেন? কিন্তু ইডি সিবিআই প্রমাণ করতে পারছে না মানে জনমানুষ এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে তিনি সৎ, তিনি সাধু এবং তিনিই জননেতা, আর কেউ নয়। এই ন্যারেটিভটাই তো আসলে তৈরি করা হচ্ছে তৃণমূলের থেকে। আমি বলবো যে আনফরচুনেটলি আমি আপনাকে পরপর উদাহরণ দেখিয়ে যাব যে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারেনি এখনো পর্যন্ত সারদা নারদা থেকে শুরু করে যে কে বা কারা কোন এক্সটেন্টে যুক্ত, কিন্তু এর মানে কি এই যে সারদা হয়নি, এর মানে এই যে নারদা হয়নি? আচ্ছা, আপনি একইভাবে যদি পরপর দেখেন যে আমাদের এই রাজ্যে বহু মামলায় যে অভিযুক্ত শাসক দলের নেতা আছে, বিরোধীরাও আছে অনেকে, কিন্তু সেইগুলো এটা কি প্রমাণ করে যে সত্যি সত্যি সেই অপরাধগুলো কোনোটা হয়নি? হয়েছে। আমি বললাম আমি তখন নিশ্চয়ই হবে। আর আরেকটা হচ্ছে, সরকারে থাকা অবস্থায় তৃণমূল প্রায় 13 বছর হয়ে গেল আছেন। আমার কথা হচ্ছে এটা যে সিপিএম এর সম্পর্কে এই যে অভিযোগগুলো তারা বারবার করে যান যে সেই কি রক্তমাখা ভাত, তারপরে হচ্ছে যে কঙ্কাল, আমি বলছি যে এটা তারা 13 বছর ধরে আসার পর এখানে প্রায় গন্ডাখানেক ডজনখানেক কমিশন বসিয়েছিলেন, সেই কমিশনগুলোর রিপোর্ট আজ পর্যন্ত দিনের আলো দেখলো না, পাবলিক মানে নষ্ট করে। হোয়াই? এটা বের করুন। আমি তো বলছি যে সিপিএম এর এই অনাচার আপনাদের বের করার কাজ ছিল, করতে পারেননি কেন? বরং সেই অনাচারে যারা বিদ্ধ ছিলেন, মনীশ গুপ্তর মতো লোক, তারা মন্ত্রিসভা আলো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসেছিলেন। আমি আসছি এবার আমি আসছি, কাম টু দ্য পয়েন্ট, আই এম নট গোয়িং টু ডাইভার্ট দিস ডিসকাশন। যে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জিজ্ঞেস করছিলেন উনি সত্যি কবে অনুব্রত বাবুর সাথে বসবেন, এই নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু একটা জিনিস
এইটুকু বুঝবেন যে মাঝখানে পশ্চিমবঙ্গে একটা সি চেঞ্জ ঘটে গেছে। Exactly. উই ওয়ান্ট জাস্টিস এই আন্দোলনটা কেবল কলকাতার কিন্তু মানুষের মুখে শুধু ঢুকছে না। আর্জিকরের নয়। ইয়েস, এই অনাচার বীরভূমে যা হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস বীরভূমে মানুষ এবার বলবে, দাঁড়িয়ে থেকে বলবে, হাতে মশাল নিয়ে বলবে। আমি বলছি ওই কারণেই অনুব্রত মণ্ডলের ওই দিন আর ফিরবে না, যা ছিল ছিল। আমি বললাম শেষ বেশ, অতীত, হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আমি সঙ্গীতা দেবীর কাছে ছোট্ট করে একটা জিনিস জানতে চাইবো। তার আগে শতরূপাকে একটা প্রশ্ন আমি করে রাখতে চাইছি। শতরূপা, এটা ঠিক যে সিপিএম যেমন 34 বছর ধরে খুব অত্যাচার করেছে সবাই বলে, বিশ্বাস করুন আমি ওই 34 বছরে খুব অল্প সময় দেখেছি, কিন্তু আমি বলছি তার মানে সিপিএম এর যদি চুপ করে থাকতে হয় তাহলে আরজিকর কাণ্ডের পরেও রাজ্য সরকারের প্রতিনিধিকেও বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকেও খানিকক্ষণ চুপ করে থাকতে হয়। কিন্তু আমরা মানি না। আমরা মানি যে কোনো যদি অপরাধ হয়ে থাকে তার বিরুদ্ধে সোচ্চার হওয়াটাই তো একজন সাধারণ মানুষের কাজ। আমি 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 একটু জানতে চাইছি সঙ্গীতা দেবীর কাছে। সঙ্গীতা দেবী, অনুব্রত মণ্ডল ফিরেছেন, আপনি কি আবার আতঙ্কিত? এটাই আমার অনেকক্ষণ ধরে বলার ইচ্ছা ছিল। আপনি মানে আমার নেটওয়ার্ক ভালো নেই, আমি ওটাই বলবো। প্রসূনবাবুর কথায় আমি খুব সহমত, কিন্তু সাক্ষাৎ বাবুর কথায় একদম সহমত হতে পারলাম না। তৃণমূল মুখপাত্র যেটা বলছেন একদম ঠিক। অনুব্রত মণ্ডল বাবুর জায়গায় দায়িত্বটা কে নিয়েছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছিলেন বীরভূমের দায়িত্ব। আর আমি সেই বীরভূম এলাকায় বাস করা একজন মহিলা। আমি বলতে চাই যে অনুব্রত বাবু মহিমায় আবার ফিরবেন, কারণ তার যা হ্যান্ড ছিল সেই হ্যান্ডটা যথারীতি আজকে 2 বছর যেভাবে তারা রাজনীতি করেছেন তাতে বিজেপি কেন, সিপিএম কেন, কংগ্রেস কেন, কেউ কোনো জায়গা নিতে পারেনি, আর পারবেও না। কোনো নির্দলও পারবে না, কখনো পারবে না। তার কারণ আছে কিছু, এটা আপনি বোঝার চেষ্টা করুন। আজকে বীরভূমে অনুব্রত ফেরার পর এত মানুষ কারা এসে তাকে সম্বর্ধনা দিলেন, বীরের সম্বর্ধনা। তার কারণ এই পঞ্চায়েতগুলোতে যে সমস্ত ভাবে টাকা রোজগারের পথ তিনি তৈরি করে দিয়েছেন, সেই পঞ্চায়েতগুলো থেকে মানুষগুলো করে সামনে খাচ্ছেন, আর তারা ফেক কালচার নিয়ে রাজনীতি করছেন। আর আমাদের কাছে পুলিশ প্রশাসনটাও কিন্তু টিএমসি পার্টি, মানে শাসক দল। সুতরাং বীরভূম এলাকা, বীরভূম আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম, এই বীরের সম্মান দিয়েই অনুব্রত বাবু ছিলেন, আছেন, থাকবেন। তিনি জেল খেটেছেন। সঙ্গীতা দেবী, আপনি যে অভিযোগ করছেন খুব চাঞ্চল্যকর অভিযোগ। আমি আসছি, আমি একটা প্রশ্ন রেখেছিলাম শতরূপার কাছে। শতরূপা, দেখো আমি একটু আমি খুব কম, আমি জাস্ট 3-4টে লাইনে বলছি। প্রসূনবাবু খুব ভালো রিমাইন্ডার দিলেন লালুর ব্যাপারে। লালু এক সময় বলতেন যে জব তক রহেগা সমোসে মে আলু তব তক রহেগা বিহার মে লালু। তো সেই অলমোস্ট সেই একই ঘটনা অনুব্রতর ক্ষেত্রে আমরা দেখতাম বীরভূমে। কিন্তু যে বীরভূমের বাঘ সিবিআইয়ের অ্যারেস্টের দরুন প্র্যাকটিক্যালি মেনিবেরাল হয়ে ফেরত এসছে কাঁদতে কাঁদতে, তাকে অবভিয়াসলি এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সবুজ আবির টাবির দিয়ে রাস্তা ঘুরে আর বীরের সম্মান দেওয়া হলো ঠিকই, কিন্তু আমার মনে হয় যে পার্থবাবু যেটা বললেন যে ইনফ্যাক্ট সিপিএম আমি ধরে নিলাম ভীষণ খারাপ, ধরে নিলাম না, আমি জানি, আমি আই ওয়াজ পার্ট অফ দ্যাট। অসম্ভব অত্যাচার করেছে, ভীষণ খারাপ, মানে তাদের কোনো ক্ষমা হয় না। মানুষ তার উত্তর দিয়েছে। মানুষ সিপিএমকে আনবে না বলে তৃণমূলকে সসম্মানে 2011-এ নিয়ে এসছে, 2016-এ সেকেন্ড চান্স দিয়েছে, 2021-এ কৌশিকবাবু যেটা বলছেন যে গালে থাপ্পড় মেরেছে, গালে থাপ্পড় তৃণমূল মেরেছে মানুষকে। যেভাবে ফিয়ার সাইকোসিস তৈরি করে আমরা কেউ ভুলিনি 21-এর রেজাল্ট বেরোনোর পরে ইনক্রেডিবল পোস্টপোল ভায়োলেন্স, 27 দিনে 57 পিপল আমাদের লোক মারা গেছে, ইনক্লুডিং কংগ্রেসের। 2টো লাইন। আর আজকে তুমি দেখবে তৃণমূলের প্রতিটা নেতারই, আমি দেখছি যারাই একটু পলিটিক্যালি উঁচু হয় তাদের একটা মনিটারিলি গ্রোথ স্পট হয়, তাদের বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত একেবারে ফলাও করা হয়। এটা মাননীয় অনুপ্রেরণা ছাড়া আর কি? মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি অনুপ্রেরণা দিয়ে তার নিজের টাকা ওখানে। প্রসূনবাবুর কাছে আমি একটা ওয়ান লাইনার চাইবো, প্রসূনবাবুর কাছে জাস্ট একটা ওয়ান লাইনার চাইবো। প্রসূনবাবু, নকুলদানা ছিল আজকে, সবুজ আবির ছিল, অনুব্রত মেজাজে পায়ের উপর পা তুলে সবকিছু অনুব্রতর একই রয়েছে, শুধু অনুব্রতর চোখে জলটা আজকে অ্যাডেড। ইঙ্গিতটা কিসের? খুব ছোট্ট উত্তর চাইবো। একটাই উত্তর, অজিত সরকার এমএলএ ছিল পূর্ণিয়ার, তাকে হত্যার মামলায় পাপ্পু যাদব জেল খেটেছিল, তিহার জেলে ছিল। এবং আমি তিহার জেলে জীবনে প্রথম যে ফোন করা যায় মোবাইলে পাপ্পুর
এতে আমার সেটা মানে তিয়ার জেলেও মোবাইল ইউজ হয়, এটা আমি 2009 সালে দেখেছিলাম। এইবারে লোকসভা ইলেকশনে কংগ্রেস পাপ্পুকে টিকিট দেয়নি, কিন্তু পাপ্পু এবার ভোটে বিজেপিকে হারিয়ে, অন্য দলকে হারিয়ে নির্দল প্রার্থী হিসেবে জেতে, এবং জেতার পর যখন গাড়ি করে আসে তখন পাপ্পু ওই গাড়ি যাদব এই লম্বা দশাশই চেয়ারে, আমি পাপ্পুর সাথে একাধিকবার মিট করেছি, নিজেকে বামন বলে মনে হতো, ভেউ 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 করে কাঁদছে, বলে মানুষ এত ভালোবাসে আমি জানতাম না। আসলে আমাদের ভারতীয় রাজনীতিতে এই মানুষ কেন ভালোবাসে, কি ভালোভাবে ভালোবাসে আমরা জানি না। এই ধরুন জয় শাহ, তাকে তো মানুষ ভালোবাসে, ভালো করে হাঁটতেই পারে না, ন্যালবল করে হাঁটে, কিসের যোগ্যতাতে আইসিসি মানে আইসিসি চেয়ারম্যান হয় কেউ জানে না। অমিত শাহ লোককে জেলে ঢোকায় ফ্রড কেসে এবং দল ভাঙে, কিসের এতে মানুষ তাকে ভালোবাসে কেউ জানে না। মানুষের ভালোবাসা যেটা দেখানো দেখছি আমরা, এই ভালোবাসাটা ফিয়ার সাইকোসিসে, এই ভালোবাসাটা কিছু পাওয়ার, এই ভালোবাসাটাকে আমার মনে হয় যদি খুব ভালোভাবে সামনে থেকে অবজার্ভ করা যায় তাহলে বোঝা যাবে এই ভালোবাসার পেছনে লুকিয়ে থাকা একটা ছোট্ট রাজনীতি, যেটা বাংলার রাজনীতির বড় প্রেক্ষাপট, যেটাকে আমরা এখনই আরজি করের পর বলছি থ্রেট কালচার, তার এফেক্ট আমার মনে হয় এইটা আগামী দিনে বীরভূমের প্রত্যেকটা মানুষ নজর রাখবেন। একটা শব্দ বলবো, এই যে আমাদের এই আন্দোলনের যে ডাক্তার মহল প্রচন্ড নেতৃত্ব দিয়েছিলেন, কুণাল সরকার থেকে দক্ষিণ কলকাতা থেকে উত্তরে নারায়ণ ব্যানার্জি, এই নারায়ণ ব্যানার্জি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ভিডিও, ইন্টারেস্টিং। উনি বলছেন যে আমি সবাইকে বলতে চাই এই স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি ইত্যাদি সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখন ভোট হলে মমতা ব্যানার্জি বিপুল ভোটে জিতবে, কারণ গ্রামে আমাদের আন্দোলন। বুঝতে পেরেছি আপনার বক্তব্য, যে মানে এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং বক্তব্য, আমার মনে হয় এটারই 1 ঘন্টা আলোচনা করা যায়। বেশ, অনেক ধন্যবাদ, আজকের সময় নেই, আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। নমস্কার।